সবাইকে ওয়েলকাম আবারও এসএলএসটির জন্য একটা ভিডিও। আজকে আমরা করব প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। প্র্যাকটিক্যাল থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে, তো সেখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। প্র্যাকটিক্যালের বিষয়টা যদি ভেতরেরটা না জানি আমরা হয়তো ওই অপশানটা চয়েস করতে পারবো না। আর প্র্যাকটিক্যাল কিন্তু আমরা খুব বেশি ডেপথে করি না। কলেজে যখন করেছো যেটুকু আছে নম্বর পাওয়ার জন্য ক্যালকুলেশন, ছবি, ওইটুকু। তাও আবার কি, যে প্রজেকশনটা ছিল সেটা করেছি, তার বাইরেরটা তো আমরা করিনি। সার্ভেতে যেটুকু ছিল সেটুকু করেছি, আর কিছু করিনি। তো এই যেগুলো না করা রয়ে গেল সেগুলো কিন্তু আমাদের অজানাই রয়ে গেল। তাই মোটামুটি সিলেবাসে যেগুলো থাকে, যেখান থেকে কোশ্চেন আসে, সেটা আমরা ইউনিভার্সিটিতে করি আর না করি, চাকরির পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই আমাদের পড়তে হবে। তো প্র্যাকটিক্যাল রিলেটেড আবার বেশ কিছু কোশ্চেন আজকের ভিডিওতে আমরা সলভ করব। প্রথম প্রশ্ন, কার্টোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ কি থেকে? চারটে অপশান রয়েছে, সবই ওই রকমই। দেখো, কার্টোস, কার্টে, কার্টা, কার্টেস, এরকম বিভিন্ন শব্দ আছে। এখানে যে চারটে শব্দ রয়েছে তার মধ্যে কোনোটা ল্যাটিন, কোনোটা ফ্রেঞ্চ, এক এক রকম। কিন্তু কোনটা বলো তো গ্রিক শব্দ? গ্রিক শব্দ কিন্তু কার্টিজ, এইটা হচ্ছে গ্রিক শব্দ। আচ্ছা, পরের প্রশ্নটা অ্যান্সার লিখিনি। ফাদার অফ কার্টোগ্রাফি কাকে বলে? ফাদার অফ কার্টোগ্রাফি বলে অ্যানাক্সিমেন্ডারকে। অ্যানাক্সিমেন্ডার। এবং মনে রাখবে, অ্যানাক্সিমেন্ডার প্রথম মানচিত্র তৈরি করেছিল আর কি, ম্যাপ বানিয়েছিল, কিন্তু উইদাউট স্কেল, মানে সায়েন্টিফিক্যালি বা স্কেল অনুযায়ী সঠিক মানচিত্র কিন্তু নয়। নর্মাল একটা ম্যাপ বানিয়েছিল, মানে স্কেল ছাড়া। যদি বলে প্রথম মানচিত্র কে করেছিল তাহলে কিন্তু অ্যানাক্সিমেন্ডার। আর স্কেল যুক্ত সঠিক পৃথিবীর ম্যাপ প্রথম করেছিল টলেমি। দুজনেই প্রথম ম্যাপ বানিয়েছিল, একজন স্কেল ছাড়া, একজন স্কেল দিয়ে সঠিকভাবে। সঠিক নিখুঁতটা টলেমি, আর নিখুঁতটা যেটা নয় সেটা হচ্ছে অ্যানাক্সিমেন্ডার, উনি ফার্স্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা, ফাদার অফ ইন্ডিয়ান কার্টোগ্রাফি। যদি শুধু ভারতের কার্টোগ্রাফির ফাদার জানতে চায় তাহলে মনে রাখবে অ্যান্সার হবে রেনেল। জেমস রেনেল হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটা একটু খেয়াল করো, আমি জাস্ট অ্যান্সারগুলো লিখে রেখেছি। ফাদার অফ ওয়েস্টার্ন কার্টোগ্রাফি, দেখো পরপর দিলাম। প্রথমে ফাদার অফ কার্টোগ্রাফি কি বললাম? অ্যানাক্সিমেন্ডার। ইন্ডিয়ান বললে রেনেল। আর যদি বলে ফাদার অফ ওয়েস্টার্ন কার্টোগ্রাফি, ফাদার অফ ওয়েস্টার্ন কার্টোগ্রাফি একজনকে বলা হয় না, অনেকজনের সঙ্গে যুক্ত। তো এক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা কিন্তু সেই সঠিকের উত্তর, মানে অপশান দিয়ে দিতে পারে। মানে এরকম তিনটে নাম কি আর একটা নাম ধরো দিল, দিয়ে তোমাদের এবার বলবে 1 2 ঠিক 3 ভুল, 1 2 3 ঠিক 4 ভুল, এরকমভাবে যে দেয় না, সেভাবে যদি দেয় তাহলে কার্টোগ্রাফি ওয়েস্টার্ন রিলেটেড কে কে আছে একজনের নাম জানলে হবে না, মোটামুটি 2-3 জনের নাম তো জানতে হবে, অপশানে যেহেতু আমাকে করতে হবে। তো অ্যানাক্সিমেন্ডার, টলেমি, রেনেল, এরা সবই ওয়েস্টার্ন কার্টোগ্রাফির ফাদারের মধ্যেও পড়ছে। সেই জন্য যদি কখনো এরকম প্রশ্ন দেয় যে কারা কারা সঠিক, গ্রুপটাকে তোমায় আইডেন্টিফাই করতে হবে, তখন কিন্তু এই 3 জনই কিন্তু নামের মধ্যে থাকবে, অবশ্যই আগে থাকবে। নেক্সট বলছে আরএফ অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ কোনটা? মৌজা ম্যাপ। মনে পড়ছে? মৌজা ম্যাপের আরএফ কত? 1:3960। 1:3960। অপশান যদিও দিইনি, এটা কিছু কিছু অপশান দিয়েছি, কিছু কিছু দিইনি। পরের প্রশ্নটা তোমাদের আগেই বললাম যে স্কেল ছাড়া প্রথম ম্যাপ অঙ্কন কে করেন? তো অ্যানাক্সিমেন্ডারই করেন, এটা একটু আগেই বলে দিলাম তোমাদের। পরের প্রশ্নটা দেখো, মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সূক্ষ্মতম ভাগের পার্থক্যকে কি বলে? মূল স্কেল মানে মেন স্কেল, আর ভার্নিয়ার স্কেলের সূক্ষ্মতম ভাগ মানে একটা ভাগ, তার মধ্যে যে গ্যাপ থাকে তাকে কি বলে? তাকে বলে ভিসি। তাকে বলে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমি ছবিটা বোর্ডে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সঙ্গে সঙ্গে বোর্ডে ব্যাপারটা দেখিয়ে দিই, মনে আছে কি না আছে। যদিও এগুলোর আলাদা ভিডিও আমার দেওয়া আছে, তো সেগুলো তোমাদের অত দেখে কাজ নেই, কারণ যারা প্র্যাকটিক্যাল করবে তারা দেখলেই হবে। এই ধরো মেন স্কেলের এক একটা ভাগ, এই যে মেন স্কেলের ধরো মনে করো এই একটা ভাগ, মানে এই একটা হচ্ছে সূক্ষ্মতম ভাগ, মানে সব থেকে ছোট, এর কম তার ভাগ নেই, এটাই লোয়েস্ট। আর এর নিচে মনে করো ভার্নিয়ার স্কেল আটকানো আছে, তার একটা ভাগ,
এরকমভাবে ভার্নিয়ারের ভাগগুলো আছে। তাহলে এই মেন স্কেলের একটা ভাগ এত দূর আর ভার্নিয়ারের একটা ভাগ এইটুকু। দেখো এই মেন স্কেলের এই দাগটা ম্যাচ করে আছে, জিরোটা মেন স্কেলের জিরো আর ভার্নিয়ারের জিরো কিন্তু একই সঙ্গে ম্যাচ করে আছে, তাই বাকিগুলো আর ম্যাচ করবে না। তাহলে এই মেন স্কেলের একটা ভাগ আর ভার্নিয়ারের একটা ভাগ একটু তো ছোট বড়, এই যে গ্যাপটা এই গ্যাপটাকে বলছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, দুটো সূক্ষ্ম ভাগের পার্থক্যকে বলছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। অ্যাবনিস লেভেল যন্ত্রে লক্ষ্য করা যায় কোন স্কেল? অ্যাবনিস লেভেল বলে একটা যন্ত্র আছে, সেটা পরীক্ষায় খুব একটা কিন্তু সিলেবাসে থাকতো না। অ্যাবনিস লেভেল নিয়ে খুব একটা কাজ আমরা করিনি। তো অ্যাবনিস লেভেল যন্ত্রটায় কোন ধরনের স্কেল থাকে? তো যখনই কোনো যন্ত্রের কথা বলবে তো এটা একটা বুদ্ধির প্রশ্নও বটে। মানে বেশিরভাগ যন্ত্রে ভার্নিয়ার স্কেলই লক্ষ্য করা যায়। মেন স্কেল, কম্পারেটিভ, লিনিয়ার, ডায়াগোনাল এগুলো তো আর যন্ত্রে থাকে না। তো যখনই যন্ত্র বলেছে সঙ্গে সঙ্গে তোমরা ওটাই টার্গেট করবে যে ভার্নিয়ার স্কেল। তো অ্যাবনিস লেভেল যন্ত্রেও থাকে কিন্তু ভার্নিয়ার স্কেল। এর সঙ্গে আরগুলো মনে রাখবে, থিওডোলাইটে থাকে, ব্যারোমিটারে থাকে, তো অ্যাবনিস লেভেলেও কিন্তু থাকে ভার্নিয়ার স্কেল। ওকে, প্রশ্নটা, কোন স্কেলে মূল ও ভার্নিয়ার স্কেলের মান বিপরীতে বৃদ্ধি পায়? আবার বলছি, মূল স্কেল মানে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের মানটা বিপরীতে বৃদ্ধি পায়। অ্যান্সার বলার আগে দেখিয়ে, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের মান বলছে বিপরীতে বৃদ্ধি পায়, মানে এটা হচ্ছে মেন স্কেল। এক দুই তিন চার, আচ্ছা ছোট ছোট ভাগ করি, 1 2 3 4, 5টা একটু বড়, 6 7 8 9 10। এই হচ্ছে আমাদের ধরো মেন স্কেল থাকে। তাহলে মেন স্কেলে আমরা কিভাবে করেছি, 0 1 ইঞ্চি 2 ইঞ্চি এরমভাবে ডান দিকে, মানে এই ডান দিকে মানটা বাড়ছে। আবার ঠিক মনে করো এর নিচেই কিন্তু ভার্নিয়ার স্কেল আমরা অ্যাটাচ করেছিলাম। যে কোনো একটা দাগের সঙ্গে ধরো ভার্নিয়ার স্কেল নিচে থাকে, তো ভার্নিয়ার স্কেলের একটা দাগ যদি মেনের সঙ্গে মিলে থাকে তো বাকিগুলো তো মিলবে না, এই সাইড ওই সাইড দিয়ে এরকমভাবে চলে যাবে, কিন্তু কোনোভাবেই মিলবে না, একটাই মিলে থাকবে। সে যাই হোক না কেন, ভার্নিয়ারের এটা 0, এটা মেনের 0, এটা ভার্নিয়ারের 0, আবার 0 এদিকে কিন্তু 10, মানে এটারও এদিকে বাড়ছে। তো আমরা যখন পরীক্ষায় করেছি, একটু মানে রিওয়াইন্ড করো আর কি, যে মেন স্কেলের মানও ডান দিকে বাড়ে, একই যেদিকে বাড়ে ভার্নিয়ারের মানও সেদিকে বাড়ে। এটা কিন্তু নর্মাল ভার্নিয়ার। কিন্তু যদি এর উল্টোটা হয়, মানে মেন স্কেলের মান যেদিকে বাড়ছে ভার্নিয়ার সেদিকে বাড়ছে না, মানে ভার্নিয়ারের 0 এদিকে আর দেখা গেল 10 এদিকে, উল্টো মেন যেদিকে বাড়ছে ভার্নিয়ার উল্টো দিকে বাড়ছে, এটা হচ্ছে রিট্রোগেট ভার্নিয়ার, মানে বিপরীত আর কি। এর অ্যান্সারটা হচ্ছে রিট্রোগেট ভার্নিয়ার। নেক্সট হচ্ছে ডাবল ভার্নিয়ার কোন যন্ত্রে দেখা যায়? ডবল ভার্নিয়ার মানে দুখানা ভার্নিয়ার কোন যন্ত্রে দেখা যায়? এটা কিন্তু তোমরা করেছো, এটা কিন্তু থিওডোলাইট। মনে পড়ছে ভিসিভিডি ছিল, একবার ডান দিক দিয়ে মান নিতে হতো, একবার বাঁ দিক দিয়ে মান নিতে হতো। তো ডবল ভার্নিয়ার স্কেল কিন্তু থিওডোলাইট যন্ত্রে দেখা যায়। আমি অল্প পরিমাণে প্রশ্ন বলবো, ভিডিওগুলো খুব বেশি লেন্দি করতে চাইছি না, কারণ এখন প্রত্যেকের বাড়িতে পড়ার সময়, যতটা বেশি তোমরা নিজেরা সেলফ স্টাডি করো, আর ফাঁকে যেটুকু সময় পাবে একটু রেস্ট নেবে, সেই সময় ছোট ছোট ভিডিওগুলো দেখবে, যাতে একটু অড ধরনের প্রশ্নগুলো তোমাদের একটু চোখে পড়ে, নজরে পড়ে, একটু রিভাইজ হয়। তার জন্য সবসময় তো ভিডিও নিয়ে বসে থাকবে না, তাই ভাবলাম যে ছোট ছোট ভিডিও করে অল্প করে প্রশ্ন দেবো, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। কারণ ওই অত 40 মিনিট 30 মিনিটের এত বড় বড় ভিডিও দিলে কিন্তু তোমাদের এই মুহূর্তে একটু দেখা অসুবিধা। আচ্ছা, এবার একটা অন্যরকম প্রশ্ন বলি, টাইপস অফ ভার্নিয়ার স্কেল ইন সেক্সট্যান্ট অ্যান্ড অ্যাবনিস লেভেল। তো একটু আগে বললাম যে অ্যাবনিস লেভেল যন্ত্রটাতেও কিন্তু ভার্নিয়ার স্কেল দেখা যায়, সেক্সট্যান্টেও দেখা যায়। কিন্তু কি ধরনের ভার্নিয়ার দেখা যায়? ভার্নিয়ার তো অনেক রকমেরই হয়, পজিটিভ, রেট্রোগেটিভ, অনেক ভার্নিয়ার হয়। তো কি ধরনের ভার্নিয়ার দেখা যায়? এই যন্ত্রগুলোতে যে ভার্নিয়ার দেখা যায় না, সেটা একটু স্পেশাল ভার্নিয়ার, যেটাকে বলে এক্সটেন্ডেড ভার্নিয়ার। দেখো ব্যাপারটা এরকম হয়, মানে মেন স্কেলের একটা ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের একটা ভাগ বড়, বুঝতে পারছো? মেন স্কেলের একটা ভাগ তার থেকে ভার্নিয়ার স্কেলের সাধারণত ছোটই হয়, আমরা যে কাজগুলো করেছি সেটাকেই তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে। এখানে বলছে মেন স্কেলের একটা ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের একটা ভাগ বড় হয়, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্নিয়ার, যেটা এই দুটো যন্ত্রে থাকে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকবার একটা করে থাকে। এটা যেমন এইচএস লেভেলেও এই প্রশ্নটা আসে, আবার চাকরির পরীক্ষাতেও দেখেছি থাকে, যে বড় স্কেল কোনটা?
এখানে আমি বৃহৎ স্কেল দিয়েছি, হয়তো ক্ষুদ্রতম দিতে পারতো বা অন্যরকমভাবে দিতে পারতো, কিন্তু এরকম একটা অপশান থাকে, অনেকগুলো RF রয়েছে, তার মধ্যে কোনটা সব থেকে বড়। তো এটা নিশ্চয়ই তোমরা পারবে। মনে রাখবে সংখ্যার দিকে যে ছোট সেই সব থেকে বড় স্কেল, মানে 1:40। RF মানে কি, দুদিকে সমান একক। এই স্কেলগুলোর ভিডিও আলাদা আলাদা আমার দেওয়া রয়েছে, মানে স্টেটমেন্ট স্কেল, RF স্কেল। যদি প্রয়োজন মনে করো যে একদম কনফিউশন আছে তো দেখতে পারো, না হলে দরকার নেই। তো 1:40, মানে এদিকে যদি সেমি হয় এটাও সেমি। এই 1 হচ্ছে ম্যাপের 1 সেমি আর ডান দিকে 40 সেমি, তাহলে 1 সেমি মানে 40 সেমি জায়গাকে দেখাচ্ছে, আর এটা 1 সেমি মানে 5000 সেমিকে দেখাচ্ছে। তার মানে কোন ম্যাপটা বড়? এ বড়। যে 40 সেমি দেখাচ্ছে সেই জায়গাটা অনেক বেশি জুম করা, মানে অনেক নিখুঁত দেখতে পাচ্ছি, আমি বড় বড় দেখতে পাচ্ছি। এ তো আবার 1 লাখ। যত বড় সংখ্যা তত কিন্তু ছোট, মানে সেটা ক্ষুদ্র স্কেল। আর যত RF ছোট, সংখ্যায় ছোট, তত হচ্ছে বৃহৎ স্কেল। তো আমাদের সব থেকে বড় স্কেল মনে রাখবে মৌজা ম্যাপ। আচ্ছা, এনলার্জমেন্ট ও রিডাকশানে ব্যবহৃত হয় কোন যন্ত্র? এনলার্জমেন্ট রিডাকশানের অঙ্ক তোমরা করেছো RF স্কেলে, মনে পড়ছে। ম্যাপ স্কেলে এনলার্জমেন্ট এবং রিডাকশান করতে হতো, ম্যাপ ছোট বড় করতে হতো। তো সেক্ষেত্রেও আমরা তো অঙ্ক করে করে করেছি, কিন্তু এনলার্জমেন্ট রিডাকশানের জন্য একটা যন্ত্রও আছে, যে যন্ত্রটা দিয়ে করা হয় ম্যাপকে ছোট বড়। এখন তো জেরক্সের দোকানে গেলেই আমাদের মাইক্রো করে দিয়ে দেবে, কিন্তু সেই এনলার্জমেন্ট রিডাকশানের যন্ত্রটার নাম কি? সেটা প্যান্টোগ্রাফ, ইডিওগ্রাফ। এই দু রকমের যন্ত্র কিন্তু এই এনলার্জমেন্ট রিডাকশান পারপাসে ব্যবহৃত। নেক্সট, রোটামিটার। রোটামিটারে কাজ করেছে কোথায় মনে করো? টোপো ম্যাপে। কার্ভ লাইন মাপার জন্য রোটামিটার ব্যবহৃত হতো। তো সেই রোটামিটারের ভেতরে দুটো সাইকেল থাকতো। দুটো ছবিটা দেখবে বইতে বা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে একটা ছোট্ট ছোট্ট এরকম সার্কেল, ঘড়ির মানে কম্পাসের কাটার মতো এরকম সাইকেল থাকতো, সেখানে আবার স্কেল আঁকা থাকতো। দুটো সার্কেল ছিল, একটা ছোট একটা বড়। তো সেই বহির্বৃত্তে কটা ভাগ থাকে? বাইরের যে সার্কেলটা বড়টা তার মধ্যে কটা ভাগ থাকে? 39, 39টা কিন্তু ভাগ থাকে। আচ্ছা, রেডিয়াল স্কেল, প্রজেকশানে চলে গেলাম। আবারও একটা প্রশ্ন, রেডিয়াল স্কেলে এটা চারটের মধ্যে কোনটা ঠিক, মানে সূত্রর মতো আর কি। রেডিয়াল স্কেল মানে কোনটা? 1:2 কোনটা? LP/LG। LP মানে কিন্তু লেন্থ, আর এটা হচ্ছে প্রজেকশান, মানে প্রজেকশানে দ্রাঘিমা রেখার লেন্থ, আর একটা হচ্ছে গ্লোবে দ্রাঘিমা রেখার লেন্থ। এই দুটোর অনুপাত, সেটাই কি রেডিয়াল স্কেল? রেডিয়াল স্কেল মানে কিন্তু দ্রাঘিমা রেখা বরাবর স্কেল, আর ট্যানজেনশিয়াল স্কেল মানে হচ্ছে অক্ষরেখা বরাবর স্কেল। তো এখানে কিন্তু এটাই অ্যান্সার। দেখো, ওইগুলোকেই উল্টে পাল্টে ঘুরিয়ে বিভিন্নভাবে লিখেছে। এটা যেমন ট্যানজেনশিয়াল স্কেলের সূত্র। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, কোন পোলার প্রজেকশানে আলোর উৎস অসীম দূরত্বে থাকে? এটা বোধহয় প্রজেকশানের ভিডিওতেও এই প্রশ্নটা কমন ছিল আর কি। পোলার প্রজেকশানে আলোর উৎস অনেক দূরে থাকে। অর্থোগ্রাফিক প্রজেকশান, পোলার জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশান। তো এইটাও বললাম, এই ক্ষেত্রে আবারও বলছি যে প্রজেকশানের আমার একটা থিওরির ভিডিও আছে, যেখানে এই বিভিন্ন রকমের প্রজেকশান, তার থিওরিটিক্যাল পার্টগুলো, মানে শর্ট কোশ্চেন, সেগুলোই আলোচনা করে দিয়েছি ছবি এঁকে এঁকে, যে এই যে আলোর উৎস কেন্দ্রে থাকলে কি হয়, দূরে থাকলে কি হয়, মেরুতে থাকলে কি হয়, বা কত রকমের প্রজেকশান হয়, ভ্যারাইটি বেশ কিছু জিনিস ওখানে আলোচনা করেছি। তো সেটা তোমরা ওই ভিডিওতে দেখে নিও, একটা ভিডিও বেশি লেন্দি করছি না। আচ্ছা, পরের প্রশ্ন, যে ডেটাম লেভেল থেকে ওপরে বা নিচে বিন্দুর উল্লম্ব দূরত্বকে কি বলে? ডেটাম লেভেল কোথায় করেছো মনে করো? ডাম্পি লেভেলে। তো ডেটাম লেভেল থেকে ওপরের দিকে যাই বা নিচের দিকে যে কোনো বিন্দুর যে ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা মাপি, সেটাকে কি বলে? ডেটাম লেভেল, রিডিউস লেভেল, কলিমেশন লেভেল, ভার্টিক্যাল লেভেল? অবশ্যই বলে কি রিডিউসড লেভেল। RL করেছিলে মনে পড়ছে? ডেটামের থেকে হাইটও হতে পারে, ডেপথও বোঝাতে পারে। তো উল্লম্ব যে দূরত্ব সেটাকে বলা হয় কিন্তু রিডিউসড লেভেল। স্টাফের সর্বনিম্ন মান কত? স্টাফ দেখেছো তো, সেই স্টাফে তো অনেকগুলো ভাগ থাকে মিটারে। সব থেকে লোয়েস্ট একটা স্টাফে কত রিড করা যায়? কাছাকাছি অপশান থাকবে, 0.005 মিটার। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করবে, একটু অন্যভাবে দিয়েছি। ভূমির ঢাল নির্ণয়ের যন্ত্র, ঠিক আছে, ভূমির ঢাল কতটা হেলে আছে, তো সেইটা নির্ণয়ের যন্ত্র বলে চারটে নাম আছে। অ্যাবনিস লেভেল, প্যান্টোমিটার, থিওডোলাইট,
এস রয় কম্পাস, 4টে নাম আছে। এবার প্রশ্নটা দেখো, একটু এইভাবে দিলাম, এরকম প্রশ্ন কিন্তু এখন খুব আসে, একদম মানে একটা প্রশ্নতে 2 মিনিট টাইম খেয়ে নেবে, মানে ভাবতে ভাবতে, কঠিন নয় কিন্তু আমাকে একটু সময় দিতে হবে প্রশ্নের পিছনে। কি লিখেছি? এ বি ঠিক, সি ডি ভুল, এ ঠিক, বি সি ডি ভুল, এই বারবার আমাকে অপশান দেখতে হবে আর এটা চিন্তা করতে হবে কোনটা হবে আর কি। প্রচণ্ড এগুলো পাজেল কোশ্চেন, এইগুলোতেই কিন্তু সব থেকে সময় বেশি যায়। তাহলে আমি যে অপশান দিয়েছি সেখানে কোনটা ঠিক বলো তো, আরেকবার অপশানটা দেখাই। এ ঠিক, সি ঠিক, ডি ঠিক, এই বিটা ভুল, থিওডোলাইট দিয়ে হয় না, বাকি 3টে দিয়েই কিন্তু ভূমির ঢাল নির্ণয় করা যায়, এস রয় কম্পাসেও যায়। তাহলে এ, সি আর ডি এটা ঠিক। তোমরা অপশানে আগে এভাবে দেখে নেবে, এরকম প্রশ্ন যখন আসবে পরীক্ষায় তোমরা অপশানের মধ্যে কোনটা কোনটা ঠিক আগে পাশে টিক মেরে নেবে, টিকটা মেরে নিয়ে এবার এই নামটা দেখবে এ, সি আর ডি হচ্ছে, এভাবে আগে এখানে দেখে নিয়ে তারপর তোমরা অ্যান্সারটা করবে। তাহলে এ, সি, ডি ঠিক, বি ভুল, এই অপশানটায় আমরা যাচ্ছি। ঠিক আছে, তো এটা কিন্তু আগে প্রথম অপশানে ভালো করে দেখে তারপরে অ্যান্সার করবে। নেক্সট, অ্যাবনিস লেভেলে একটা আয়না লাগানো থাকে, সেই আয়নাটা কত ডিগ্রি কোণে লাগানো থাকে? অ্যাবনিস লেভেলে একটা আয়না থাকে, সেটা কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। নেক্সট, চিহ্ন বা সিম্বল দিয়ে যে মানচিত্রগুলো তৈরি হয় সেটাকে কি বলে? কালার ইউজ করা হয় না, চিহ্ন দিয়ে বললাম, তো চিহ্ন সিম্বল দিয়ে তৈরি মানচিত্রকে কি বলে? কোরোস্কিম্যাটিক মানচিত্র বলে, কোরোস্কিম্যাটিক। আইসোপ্লেতো নয়, কোরোপ্লেতো নয়, কোরোক্রোম্যাটিকও নয়, কোরোক্রোম্যাটিক মানে কালার দিয়ে যেটা, আর কোরোস্কিম্যাটিক হচ্ছে চিহ্ন দিয়ে। গোলকের আয়তনের সূত্র কি? গোলক মানে স্ফিয়ার, তো স্ফিয়ারের ক্ষেত্রফল এটা জানো হয়তো সকলে, তাই তো, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব এটা কিন্তু। আচ্ছা, ক্লাইমোগ্রাফ ছবি করেছো মনে করো, তো ক্লাইমোগ্রাফের ক্ষেত্রে শুষ্ক এবং কনকনে ঠান্ডা বোঝাচ্ছে কোন ওয়ার্ডটা দিয়ে? 4টে কোণায় 4টে ওয়ার্ড আমরা লিখতাম, এবং বলছে শুষ্ক এবং কনকনে মানে বৃষ্টি হয় না অথচ খুব ঠান্ডা। আমাদের ক্লাইমোগ্রাফে মনে করো, ক্লাইমোগ্রাফের দুটো অ্যাক্সিসে একদিকে দেখানো হতো হিউমিডিটি আর একদিকে দেখানো হতো টেম্পারেচার। তো টেম্পারেচার আর হিউমিডিটির রিলেশন দেখানো হতো, এক এক কর্নারে এক এক রকম বৈশিষ্ট্য, প্রচণ্ড গরম, আর্দ্র গরম, শুষ্ক গরম, আর্দ্র ঠান্ডা, শুষ্ক ঠান্ডা। তো এর অ্যান্সার হচ্ছে কিন। কিন মানে হচ্ছে একবারে কনকনে ঠান্ডা কিন্তু ড্রাই, একদম আর্দ্রতা থাকেই না, বৃষ্টি তো হয়ই না, সেটা হচ্ছে কিন টেম্পারেচার। শহর ও গ্রামের সংখ্যা কী ধরনের ডেটা? শহর এবং গ্রামের সংখ্যা কী ধরনের ডেটা? অবিচ্ছিন্ন চলক, কালীন চলক, বিচ্ছিন্ন চলক, গুণগত চলক। শহর এবং গ্রামের সংখ্যা মানে কতগুলি গ্রাম আছে, বিচ্ছিন্ন চলক মানে পয়েন্টে এই ডেটা নেওয়া যায় না, তাই না? শহর এবং গ্রামের 5.5খানা গ্রাম, 9.3খানা গ্রাম হয় না। যদি আমি দশমিকের পর কন্টিনিউ নিতে পারি তাহলে সেটা কন্টিনিউয়াস ডেটা মানে অবিচ্ছিন্ন চলক, বাট এটা কিন্তু অবিচ্ছিন্ন নয়, এটা ডিসক্রিট, মানে আমাকে পূর্ণ সংখ্যাতেই নিতে হবে, আমি দশমিকের পর কন্টিনিউ করতে পারবো না, মানে বিচ্ছিন্ন চলক। এই বাংলায় অপশান আছে বলে একটু গণ্ডগোল, তো যদি বাংলাতে তোমাদের মনে যখন পড়বে না তোমরা আবার প্রশ্নের পিছনে ইংলিশ দেওয়া থাকবে, সেইখানে দেখে নেবে অপশানগুলো ইংরাজিতে কী আছে, তারপরে করবে। আচ্ছা, একটা ওয়েদার ম্যাপের প্রশ্ন নিয়ে এলাম, তবে অনেকেই হয়তো ওয়েদার ম্যাপ শেষের দিকে, এখন যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকে ওয়েদার ম্যাপ করেছো কি না আমার মনে নেই, তবে অনেক স্টুডেন্টই আছে সিলেবাস থেকে তুলে দেওয়ার পর ওয়েদার ম্যাপ কিন্তু আর করেনি, সেই ক্লাস 11 একটু যা করেছে, সেখানে তো অত ভালো করে করা হতো না। তো ওয়েদার ম্যাপের জায়গা থেকে অবশ্যই প্রশ্ন থাকে, তো একটু দেখতে তো হবেই, আবার যদি সিলেবাসে না থেকে থাকে এখন একবার দেখতে হবে। এই যে একটা মেঘের চিহ্ন, মাঝখানটা ফাঁকা, দুই পাশে ভরাট, এটা কত ভাগ মেঘকে ইন্ডিকেট করছে? এটা করছে 7/8 ভাগ, 7/8 ভাগ, আর পুরো যদি ঘষা থাকতো তাহলে হতো ওভারকাস্ট, আর বাকিগুলো আলাদা আলাদা চিহ্ন, সেটা তোমরা একটু ভালো করে পড়বে এই জায়গাটায় চিহ্নগুলো থেকে, কেমন? আবারও ওয়েদার ম্যাপের একটা প্রশ্ন, এই যে ছবিটা দেওয়া রয়েছে, গোলটা হচ্ছে মেঘ মানে ক্লাউড, আর তার গায়ে যে দাগটা রয়েছে এটা উইন্ড ডিরেকশন বোঝাচ্ছে, বড় দাগটা উইন্ড ডিরেকশন, আর তার গায়ে যে একটা ছোট দাগ এটা গতিবেগ বোঝাচ্ছে, বায়ুর গতিবেগ নট, কত নট সেটা। এই একটা ওয়াইয়ের মতো কাটা মানে 5 নট,
মাথার উপরে দাগ থাকলে হতো 10 নট, তো এটা 5 নট, কিন্তু বলছে এটি কোন দিক নির্দেশ করে, ডিরেকশান বোঝাতে চাইছে, তো এইটা হচ্ছে ডিরেকশান। তো মনে রাখবে ওয়েদার ম্যাপে এই ক্লাউডের দিকে সবসময় বায়ু ঢুকছে, মানে মানে এই যে ডিরেকশানটা সবসময় ভেতর দিকে ডিরেকশান বোঝাচ্ছে, এদিক থেকে বেরোচ্ছে না, গোলটার দিকে ঢুকছে, তাহলে এদিক থেকে এদিকে ঢোকা মানে পূর্ব দিক থেকে বায়ু ঢুকছে, ডান দিকটা পূর্ব দিক থেকে বায়ু ঢুকছে, তার মানে এটা হবে ইস্ট। এটা কিন্তু ইস্ট হবে, আমি এটা একটু বোর্ডে বলে দিই, দাঁড়াও। এইটা হচ্ছে মেঘের ব্যাপার, মানে মেঘ বোঝানো হয়, আচ্ছা মেঘ বোঝানো হয় এই সার্কেলগুলো দিয়ে, তো এর ভেতরে বিভিন্ন রকম ভরাট থাকবে, সেটা মেঘের ব্যাপার চলে গেল। উইন্ড ডিরেকশান, এর গায়ে এই গোলগুলো থাকবে, এই যে এরম গোলগুলো, সবসময় মনে রাখবে অ্যারোটা এই দিকে, তাহলে আর ভুল হবে না। বায়ু সবসময় গোলের ভেতরে ঢুকছে, এটা মনে রাখবে, কখনো কিন্তু এইটা নয়, এটা নয়, এই যে ঢুকছে, ঠিক আছে। তাহলে এটা কি ডিরেকশান? ইস্ট। আচ্ছা তাহলে বলো তো, যদি এরকম আঁকি তাহলে এটা কি ডিরেকশান? এদিক থেকে ঢুকছে, তাহলে নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এইটা নয় কিন্তু, মানে সাউথ ওয়েস্ট নয়। আর ডিরেকশান মানে সবসময় এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে মনে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে ডিরেকশান, তার মানে মনে করো এটা কি ডিরেকশান, এবার বলতে পারছো নিশ্চয়ই, আশা করছি। এটা কিন্তু এদিক থেকে ঢুকছে, মানে সাউথ, এই ওপর থেকে নিচের দিকে আসছে না, নর্থ নয় কিন্তু, এটা কিন্তু সাউথ। সবসময় মনে রাখবে অ্যারোটা গোলের দিকে ঢুকছে, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, ইউ ফর্ক একটা যন্ত্র আর কি, ছোটোখাটো। ইউ ফর্ক ব্যবহৃত হয় কোন সার্ভেতে? একটা কাঁটা, ফর্ক মানে তো কাঁটা, একটা ইউ শেপ একটা কাঁটা, কোন সার্ভেতে ব্যবহৃত হয়? এও সিলেবাসে সেরকম আমার স্টুডেন্টদের তো ছিল না, তারা হাতে কলমে কখনো করেনি, ওই জন্য এই জায়গাটা পড়বেও না। যাকে ইউ ফর্ক ব্যবহৃত হয় কিন্তু প্লেন টেবিল সার্ভেতে, অনেক রকম সার্ভের নাম লেখা আছে, কিন্তু প্লেন টেবিল সার্ভে যাদের সিলেবাসে ছিল তারাও কলেজে সেরকমভাবে এটা করেনি। তো প্লেন টেবিল সার্ভেতে করার সময় কিন্তু এই ইউ ফর্ক ব্যবহৃত হয়। একটা ভালো প্রশ্ন, কোনো রেখার WCB হোল সার্কেল বিয়ারিং 140 ডিগ্রি হলে রিডিউসড বিয়ারিং কত? এই জায়গাটা ভালো করে পড়বে, এভাবে দিয়ে দেবে প্রশ্ন। হোল সার্কেল বিয়ারিং যদি 140 ডিগ্রি হয়, রিডিউসড বিয়ারিং কত? একটু ছবিতে দেখাই, না হলে তো বুঝতে পারবে না। তারপর এখানে দেখো অপশান তো রয়েছে। হোল সার্কেল বিয়ারিং মানে প্রোটেক্টর যখন এরকম রাখা হয়, মানে কম্পাস দিয়ে ডান দিক দিয়ে যদি আমি, এটা 0 ডিগ্রি নর্থ, তো আমি যদি ডান দিক দিয়ে 10, 20 এরকম করে পুরো ওটা সার্কেল করি, তাহলে হয় 360 ডিগ্রি। তো এই ডান দিক দিয়ে মানে ক্লকওয়াইজ, নট অ্যান্টি ক্লকওয়াইজ যদি এইভাবে পুরোটা মাপা হয়, এটাই হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, WCB। আমরা প্রিজমেটিকে সবসময় হোল সার্কেল বিয়ারিং কিন্তু মাপি। এবার এই দুটো রেখা যে ছেদ করলো, তাহলে কি তৈরি হয়? মানে নিরক্ষরেখা মূল মধ্যরেখা তো ছেদ করে, তো এই যে চারটে আমরা পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা কোয়াড্রেন্ট বলে। কোয়াড্রেন্টের নাম হচ্ছে, এটা কি কোয়াড্রেন্ট হচ্ছে? তাহলে এটা হবে হচ্ছে নর্থ ইস্ট, এটা কি হচ্ছে? এটা হবে সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এই চারটে আমাদের কোয়াড্রেন্ট। আর চারটের মধ্যে আমাদের মেরু রেখা কোনটা? এইটা তো 90 ডিগ্রি করে, এগুলো ইস্ট ওয়েস্ট, দরকার নেই। মেরু রেখা তো এটা না, মেরু রেখা 0 ডিগ্রি, আর এর নিচেরটা 180 ডিগ্রি। এই দুটোই কিন্তু আর কি দ্রাঘিমা রেখা যেটাকে বলে, পোল বোঝাচ্ছে। এইবার কাছাকাছি মেরু রেখা যেটা, সেই তার থেকে যদি আমি বিয়োগ করি হোল সার্কেল বিয়ারিং, তাহলেই হবে রিডিউস বিয়ারিং, মানে তার থেকে হ্রাস পাওয়া বিয়ারিংটাই হচ্ছে রিডিউস বিয়ারিং। মনে করো এটাই আমাদের প্রশ্ন যেটা ছিল, আমি সেটা করছি। একটা লাইন আছে রেখা, তার মান হচ্ছে 140 ডিগ্রি ইস্ট, 140 ডিগ্রি ইস্ট। তো তোমার তো একটা হিসেব আছে যে চাঁদার 0 যদি ওপরে রাখি, তাহলে একদম উল্টো দিকটা 180, তাহলে 140 ডান দিক দিয়ে যদি যাই আমি, এরকম জায়গায় পড়বে, মানে এই কর্নারটায় পড়বে। এটা তো 90, তাহলে এই ঘরে তো আর 140 পড়বে না, এই ঘরে 140 পড়বে। তাহলে 140 যদি এই ঘরে পড়ে, তাহলে এর কাছাকাছি মেরু রেখা মানে 180, এটা হচ্ছে মেরু রেখা, মানে মেরুকে টাচ করছে, তো 0 আর 180 তো মেরুকে টাচ করছে, তো এইটা মেরু রেখা। তাহলে এর থেকে এর পার্থক্য কত? 180 আর 140, তাহলে 40 ডিগ্রি পার্থক্য, 40 ডিগ্রি অ্যান্সার রিডিউস বিয়ারিং, বিয়োগ ফলটা। কিন্তু কোন কোয়াড্রেন্ট সেটা লিখতে হবে, 40 ডিগ্রির দুই পাশে লিখতে হবে। এটা হচ্ছে মানে সাউথও বোঝাচ্ছে, আবার ইস্টও বোঝাচ্ছে, তাহলে 40 ডিগ্রি ইস্ট এবং সাউথ, মানে একদিকে ইস্ট একদিকে সাউথ।
তো এই 40 ডিগ্রি ইস্ট এবং সাউথ এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পারলে। এবার যদি এখানে আমি আঁকি একটা লাইন, এটা আমি বললাম 50 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, তাহলে আরসিবি কত, রিডিউস বিয়ারিং কত? নিশ্চয়ই আমি জিরোটা আমার কাছাকাছি পড়ছে, এই কোয়াড্রেন্টে থাকা মানে জিরোর থেকে বিয়োগ হবে। তো এই জিরোর থেকে বিয়োগ করে যে পার্থক্যটা পাচ্ছি 50 পাচ্ছি, কিন্তু নর্থ ইস্ট দিয়ে আমাকে লিখতে হবে, নর্থ ইস্ট 50 ডিগ্রি, এটা হচ্ছে আমার রিডিউস বিয়ারিং। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে নর্থ ইস্ট, এই নর্থ ইস্ট কোয়াড্রেন্টে কিন্তু সবসময় ওই হোল সার্কেল বিয়ারিং মানে WCB আর RB কিন্তু সমান হয়, WCB ইকুয়াল টু RB হয় সবসময়, কারণ জিরোর থেকে ডিফারেন্স তো অলওয়েজ একই হবে। তো এইটাই হয়, আর ডিফারেন্স 90-এর মধ্যেই বেরোয় সবসময়। তো এটা সমান হয় কোন কোয়াড্রেন্টে? নর্থ ইস্ট। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। কিন্তু যদি এই কোয়াড্রেন্টে আসে তখন কিন্তু জিরোর থেকে হয় না, ওটা 360 থেকে কিন্তু ডিফারেন্সটা বের করা হয়। যেহেতু পুরো ঘুরে এটা পূর্ণবৃত্ত মানে 360, তো 360-এর সঙ্গে এই দিককার যদি কোনো মান বেরোয়, মানে মনে করো 350, হ্যাঁ, কি 305, এরকম ধরনের যদি হোল সার্কেল বিয়ারিং থাকে, তাহলে বাকি রিডিউস বিয়ারিং কত ওটা বার করার জন্য 360-এর থেকে কিন্তু বিয়োগটা দিতে হবে। এটা শুধু এইটার ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে এই নিয়মগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সমাপন ভ্রম যদি পজিটিভে হয় তাহলে কোনটা ঠিক? সমাপন ভ্রম মানে ক্লোজিং এরর, ক্লোজিং এরর মানে প্রিজমেটিক কম্পাস, সেখানে যদি এরর পজিটিভে আসতো তখন কি করতে? ঠান্ডা মাথায় অপশানগুলো পড়বে। পজিটিভে আসলে আমরা মনে রাখতাম যে ছোটোকে বড় করতে হবে, ছোট দিগংশ মানে ছোট বিয়ারিং মানে FB আর BB এর মধ্যে যে ছোট থাকতো তাকে কিন্তু বড় করতাম, মানে এররের হাফ দিয়ে যোগ বিয়োগ করা হতো। তো নিয়মটা নিয়ে প্রশ্নটা দিয়েছে, তো ছোটোটাকে বড় করা হবে। প্রিজমেটিক কম্পাস সার্ভেতে তীব্র সূর্যের আলোতে কাজ করার জন্য কি ব্যবহৃত হয়? আমরা যখন প্রচণ্ড আলোতে কাজ করতাম প্রিজমেটিক কম্পাস নিয়ে মাঠে, তো তখন কিন্তু বেশ কিছু সানগ্লাস ওখানে থাকতো, এই যন্ত্রটার মধ্যেই থাকতো, ইউজ করা হতো। তো সেটাকে কি বলে? ব্ল্যাক থাকতো, ব্লু থাকতো, সব কিছু থাকতো মনে করো। তো ব্ল্যাক, ব্লু, হিঞ্জ সানগ্লাস, ফোকাসিং সানগ্লাস, অনেক নাম দিয়েছে। কালার দেখে সবাই কনফিউশন হয়ে যাবে যে আমাদেরটাই লাল, লাল ছিল, লালও ছিল, লাল থাকতো, গ্রিন থাকতো, অনেক কালার থাকতো। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে হিঞ্জড সানগ্লাস, বলা হতো হিঞ্জড সানগ্লাস। বর্তমানে ভারতের ডেটামতল কোনটা? এখন যে ভারতের ডেটামতল কোনটাকে ধরা হয়? একটা সিলেবেলকে তো ডেটামতল ধরে কাজ করা হয়, তা সেটা বর্তমানে কি? বর্তমানে কিন্তু মুম্বাই। আগে কি ছিল? করাচি। এখন কিন্তু মুম্বাই ভারতের ডেটাম প্লেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সর্বশেষ স্টাফ রিডিংকে কি বলে? যখন আমরা স্টাফ মাঠে নামিয়ে কাজ করি, একটার পর একটা স্টেশন দেখতে থাকি, স্টাফ রেখে আমরা মান দেখতে থাকি, তো লাস্ট যে স্টাফ রিডিংটা নিই আমরা একদম লাস্ট, তাকে কি বলে? লাস্ট সাইড, এন্ড সাইড, ব্যাক সাইড, ফোর সাইড? মনে পড়ছে? এটাও অনেকে গোলাবে। এটা কিন্তু ফোর সাইড। ফোর মানে সামনে, কিন্তু কোন সামনে? একদম সামনে, মানে যেটা আমরা এন্ড বলছি, লাস্ট। আমি যে দাঁড়িয়ে আছি পরপর পরপর যদি দেখি একদম লাস্টের সামনে, মানে সামনে মানে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাচ্ছি সবার লাস্ট যেটা, সেটা হচ্ছে সর্বশেষ। এফএস বলা হতো, মনে করো বিএস, আইএস, এফএস তিনটে রিডিং থাকতো। তো বিএসটা প্রথম, আইএস হচ্ছে ইন্টারমিডিয়েটগুলো, আর লাস্টেরটাকে বলা হতো এফএস। তো এটা হচ্ছে ফোর সাইড। নেক্সট প্রশ্ন, সার্ভের ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বোঝায় কোন স্টেডিয়াটা? আবার আমরা স্টাফে চলে এলাম, স্টাফ নিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে, থিওডোলাইটে করছি, ডাম্পি লেভেলে করছি, যা এতেই করি না কেন। তো মানে যন্ত্রের উচ্চতা মানে ইনস্ট্রুমেন্ট হাইট। তো ইনস্ট্রুমেন্ট হাইট পাওয়ার জন্য আমরা কোন স্টেডিয়াম মান নিতাম? লোয়ার, মিডল, আপার, ভার্টিক্যাল স্টেডিয়া। অনেকগুলো স্টেডিয়া থাকে, তো একবার ছবিটা দেখাই। আমাদের যে ডায়াফ্রেমটা থাকতো, টেলিস্কোপের যে ডায়াফ্রেম, আমরা যখন তাকাতাম এরকম একটা কাঁচের ব্যাপার ছিল ডায়াফ্রেম। তো এইটা ছিল ভার্টিক্যাল স্টেডিয়া, সরু সরু হর্স এয়ার ভেতরে থাকতো যখন আমরা আইপিস দিয়ে দেখতাম, তাই তো এরকম দেখতে পেতাম। মনে করো এবার ছবিটা তোমরা। অনেক দিন তোমরা কলেজে করেছো, তো যারা এখন চাকরির প্রিপারেশান নিচ্ছে অবশ্যই তারা পুরনো স্টুডেন্ট, তো তারা তো অনেক দিন আগে এগুলো করেছো। এখন তো ডিটাচ না, এই যন্ত্র তো এখন আর চোখে ভাসবে না, তো এই জন্য একটু মনে করানোর চেষ্টা করছি আর কি। তো এরকমভাবে হর্স এয়ারগুলো থাকতো। এটা হচ্ছে আপার স্টেডিয়া, এটা লোয়ার স্টেডিয়া, এটা মিডিল স্টেডিয়া। এই মিডিল স্টেডিয়া আর এই ভার্টিক্যাল স্টেডিয়া এই যে জয়েন করছে, এই জায়গা দিয়ে মান দেখা হতো স্টাফে, তাই না? তো এই মিডিল স্টেডিয়ার যে লেভেলটা, এইটাই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট। এটার সঙ্গে ইনস্ট্রুমেন্ট হাইট সেম হয়।
তো এটা হবে মিডল স্টেজ। আচ্ছা, এবার আসলাম থিওডোলাইটে। থিওডোলাইট সার্ভেতে 1 ডিগ্রি মেথড ব্যবহৃত হতো কী নির্ণয়ের জন্য? থিওডোলাইট সার্ভেতে 1 ডিগ্রি বলে একটা মেথড ছিল। সে 1 ডিগ্রি মেথড দিয়ে কি বের করা হতো? কোণ নির্ণয়, উচ্চতা নির্ণয়, দূরত্ব নির্ণয়, লেভেলিং নির্ণয়। কোনটা নির্ণয় করার জন্য আমরা 1 ডিগ্রি মেথড অ্যাপ্লাই করতাম? আমরা কিন্তু অ্যাপ্লাই করতাম ডিস্টেন্স বের করার জন্য, হরাইজেন্টাল ডিস্টেন্স। হরাইজেন্টাল ডিস্টেন্স মানে থিওডোলাইটে যে ছবি হতো এরকম ব্যাপারটা হতো। তো এখানে একটা যন্ত্র থাকতো, এখানে একটা বড় মানে কি বলে বিল্ডিং থাকতো, এটাকে দেখতে হবে। আমি বোঝানোর জন্য করছি আর কি, অত ডিটেলে যাচ্ছি না। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা আমার ইনস্ট্রুমেন্টটা, এখানে দাঁড়িয়ে তোমরা দেখেছো, এই বিল্ডিংয়ের কর্নারের সঙ্গে ম্যাচ করিয়েছো, কোন দেখেছো, এই বিল্ডিংয়ের হাইট মেপেছো। তো এই যে ডিস্টেন্সটা, হরাইজেন্টাল ডিস্টেন্স, এটা টেপ দিয়েও মাপা হতো, স্টেডিয়া দিয়েও নেওয়া হতো। তো এই ডিস্টেন্সটা বের করার অনেক ফর্মুলা ছিল, অনেক মেথড ছিল, স্টেডিয়া মেথড, 1 ডিগ্রি মেথড। তো এরই একটা মেথড হচ্ছে 1 ডিগ্রি মেথড। বোঝা গেল? তো আজকে আবার অনেক প্রশ্ন আলোচনা করলাম, বাট বেশি লেন্দি করতে চাইছি না। আমি চাইছি অল্প সময় তোমরা মোবাইলের পিছনে দাও, মোবাইলে একটুখানি দেখলে ভিডিওগুলো, অনেকগুলো কোশ্চেন আবার নতুনত্ব জানা হলো, এইটুকুই। টেক্সট বই বেশি করে পড়ো, খুঁটিয়ে পড়ো, প্রচুর প্রশ্ন পড়তে হবে এবং ডিটেলে পড়তে হবে, এইরকমভাবে পড়তে হবে। ওই একদম শর্ট কোশ্চেন ওগুলো না, মানে ডেপথে ঢুকে পড়তে হবে, থিওরির ডেপথে, প্র্যাকটিক্যাল থিওরি সব কিছু ডেপথে ঢুকে জিনিসটা, সিস্টেমটা মনে করতে হবে, যাতে যে কোনো একটা সিস্টেম থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় ওইভাবে কী করা হতো সেই রকমভাবে, তাহলেও যাতে অপশান পড়ে তোমরা অ্যান্সার করতে পারো। তো আবারও খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে আবার আসছি। যত বেশি প্র্যাকটিস ভিডিও তোমাদের সামনে আনতে পারি, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয়। তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থেকো, নিজেদের প্রয়োজনগুলো জানাবে আর কিছু মনে হলে বলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর প্রচুর প্রচুর পরিমাণে পড়ো। সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়ো আর ভিডিওগুলো দেখো আর শেয়ার করো, একটু বন্ধুদের সাথে শেয়ার করো, আরও যেন অনেকে হেল্প হয় আর কি সবার। আর সাবস্ক্রাইব করো, একই কথা প্রতিদিনই বলি, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত।